আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। গত সেশনে আমি ইতিহাস দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায় আলোচনা শুরু করেছিলাম, পুনরালোচনা। তো আজও আমি সেই দ্বিতীয় অধ্যায় থেকেই কিছু পয়েন্ট আলোচনা করব। প্রথমে আলোচনা করব টেনিস কোর্টের শপথ এই বিষয়টি নিয়ে। আমরা যখন ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সামাজিক স্তরবিন্যাস আলোচনা করেছি তখন কিন্তু তোমরা জানতে পেরেছো যে ফ্রান্সে 3টি সম্প্রদায় ছিল। তো যাজকরা ছিল প্রথম সম্প্রদায়, অভিজাতরা ছিল দ্বিতীয় সম্প্রদায় এবং বাদবাকি সবাই ছিল তৃতীয় সম্প্রদায়। তো এই তৃতীয় সম্প্রদায়কে কেন্দ্র করেই 1789 খ্রিস্টাব্দের জুন মাসে এই টেনিস কোর্টের শপথ বিষয়টি ফরাসি বিপ্লবে যুক্ত হয়। তো যাজক এবং অভিজাতদের প্ররোচনায় রাজা ষোড়শ লুই যখন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেছিলেন 1789 এর জুন মাসে, তখন ডক্টর গিলোটিনের পরামর্শে 20 জুন এই তৃতীয় সম্প্রদায় মিরাবোর নেতৃত্বে পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে সমবেত হয়েছিল। সেখানে তারা শপথ নিয়েছিল যে যতদিন তারা ফ্রান্সের জন্য শাসনতন্ত্র রচনা করতে না পারবে এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারবে, ততদিন পর্যন্ত তারা সংঘবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। ইতিহাসে এটাই কিন্তু টেনিস কোর্টের শপথ নামে পরিচিত, ইংরেজিতে টেনিস কোর্ট ওথ। তো সব শেষে যেটা হয়, রাজা ষোড়শ লুই তৃতীয় সম্প্রদায়ের দাবি মেনে নেন এবং প্রত্যেককে তিনি ভোটাধিকার দিয়েছিলেন। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে ছিল বুর্ব রাজতন্ত্রের শাসন এবং এই বুর্ব রাজতন্ত্রের সাথে বাস্তিল দুর্গের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত ছিল, কারণ সরকার তাদের বিরোধীদেরকে বাস্তিল দুর্গে নিয়ে বন্দী করে রাখতো, অত্যাচার করত। তো ফরাসি বিপ্লবের অগ্রগতির অধ্যায়ে এই বাস্তিল দুর্গের পতন তাই একটি যুগান্তকারী ঘটনা। বাস্তিল দুর্গ পতনের ফলে বিপ্লব সার্থকতার পথে এগিয়ে যায়। বাস্তিল দুর্গ ছিল প্রকৃতপক্ষে বুর্ব স্বৈরাচারী রাজাদের অত্যাচারের প্রতীক। সরকার বিরোধীদের সরকার সেখানে নির্যাতন চালাতো। তো ফরাসি বিপ্লবের এক পর্যায়ে অসহায় কৃষককুল গির্জার ঘণ্টা ধ্বনিগুলো বাজিয়ে প্যারিসে অবস্থিত বাস্তিল দুর্গ আক্রমণ করে। দুর্গটি আক্রমণ করার দ্বিতীয় কারণটি ছিল সংবাদ ছড়িয়েছিল যে বাস্তিল দুর্গে প্রচুর পরিমাণে অস্ত্র আছে। তো এই সংবাদ শুনে 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বিপ্লবী জনতা অত্যাচারী শাসনের প্রতীক বাস্তিল দুর্গ ভেঙে দেয় এবং দুর্গ পতনের মধ্য দিয়েই রাজতন্ত্রের পতন ঘণ্টাও বেজে ওঠে। এ পর্যায়ে আলোচনা করব সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে। তো ফরাসি বিপ্লবের অগ্রগতির ইতিহাসে এই সন্ত্রাসের রাজত্ব কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনা। 1792 এর 10 আগস্ট প্যারিসের বিপ্লবী কমিউনগুলো রাজা রানীকে বন্দী করে, আর এরপরেই কিন্তু ফ্রান্সের ইতিহাসে শুরু হয় জাতীয় কনভেনশনের শাসনামল। তো ফরাসি বিপ্লব পরবর্তী বিপ্লব বিরোধী মনোভাব, অভ্যন্তরীণ বিদ্রোহ ও বৈদেশিক আক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্যে এই জাতীয় কনভেনশনের শাসনামলে 3টি দল শাসন করে 1792 থেকে 1795 পর্যন্ত। তো এর মধ্যে অক্টোবর 1793 থেকে জুলাই 1794 পর্যন্ত শাসন করে জ্যাকোবিন নামক রাজনৈতিক দল। আর জ্যাকোবিন নামক রাজনৈতিক দলটি যে বিভীষিকাময় রাজত্ব কায়েম করে তাকেই কিন্তু সন্ত্রাসের রাজত্ব বলে। সন্ত্রাসের রাজত্বের প্রধান স্থপতি ছিলেন রোবস্পিয়ার। সন্ত্রাসের রাজত্বে হাজার হাজার লোককে গিলোটিন নামক যন্ত্রে হত্যা করা হয়। গিলোটিন এটি প্রকৃতপক্ষে একটি যন্ত্রের নাম। পাইকারি হারে মানুষ হত্যার একটি যন্ত্র হচ্ছে গিলোটিন। সন্ত্রাসের রাজত্বের কথা একটু আগেই বলেছি। তো সন্ত্রাসের রাজত্বে একত্রে অনেক লোক হত্যা করে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করার জন্য ডক্টর গিলোটিন একটি যন্ত্র আবিষ্কার করেন। যন্ত্র তৈরি করা ওই ডাক্তার এবং রাজনীতিবিদ এর নাম অনুসারেই কিন্তু যন্ত্রটির নাম হয় গিলোটিন। তো হাজার হাজার সম্ভাব্য বিদ্রোহীদের গিলোটিনে হত্যা করা হয়। দান্তে রোবস্পিয়ারকেও গিলোটিনে হত্যা করা হয়। তো এভাবে বিপ্লব নিজ সন্তানকে গিলে খায়।
সন্ত্রাসের রাজত্ব, গিলোটিন এই বিষয়গুলোর পরই যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বিপ্লবের বধ্যভূমি, কারণ ওই দুটি বিষয়ের সঙ্গে এই বিষয়টি জড়িত। ফরাসি বিপ্লবের সময় বিপ্লব বিরোধী বিদ্রোহীদের গিলোটিনে শিরচ্ছেদ করার জন্য একটি নির্দিষ্ট স্থানকে নির্ধারণ করা হয়, যা ইতিহাসে বিপ্লবের বধ্যভূমি নামে পরিচিত। তো রোবস্পিয়ারের সন্ত্রাসের রাজত্ব কায়েমের জন্য গণনিরাপত্তা কমিটি গঠন করেন। এই গণনিরাপত্তা কমিটি লক্ষাধিক সন্দেহভাজন ব্যক্তিকে নির্ধারিত স্থানে গিলোটিনের সাহায্যে হত্যা করে। ফলে পরবর্তীতে ওই স্থানকে বিপ্লবের বধ্যভূমি বলা হয়। বিপ্লবী বিচারালয় হলো বিপ্লব বিরোধী ব্যক্তিদের বিচারের জন্য এক বিশেষ আদালত। জ্যাকোবিন দলের নেতা রোবস্পিয়ার এর নেতৃত্বে গঠিত জননিরাপত্তা কমিটি 1793 সালের 6 জুলাই হতে 94 সালের 27 জুলাই পর্যন্ত রাষ্ট্রের সকল কর্তৃত্ব গ্রহণ করে সন্ত্রাসবাদী শাসন পরিচালনা করছিল। এই জননিরাপত্তা কমিটি বেশ কিছু সন্ত্রাসবাদী ব্যবস্থা গ্রহণ করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিপ্লবী বিচারালয় গঠন করে অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচার করা। তাছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করার জন্য সমগ্র ফ্রান্সে 50,000 বিপ্লবী কমিটি গঠিত করা হয়েছিল। বিপ্লবের বধ্যভূমি নামক একটি স্থান নির্বাচিত করে সেখানে বিপ্লবী বিচারালয়ে দণ্ডিত অপরাধীদের গিলোটিনে হত্যা করা হতো। এ পর্যায়ে গির্জার স্বাধীনতা নিয়ে একটু কথা বলতে চাই। যে তোমরা জানো যে গির্জা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়। তো প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের যে গির্জার স্বাধীনতার বিষয়টা সেটাই একটু আলোচনা করতে চাই। যে প্রাক বিপ্লব ফ্রান্সে গির্জা রাষ্ট্রের আধিপত্য থেকে ছিল সম্পূর্ণ স্বাধীন। তোমরা কিন্তু জানো যে যাজকরা ছিল প্রথম সম্প্রদায়ের লোক, তারাই কিন্তু সবার উপরে বিরাজমান ছিল, যদিও তারা ছিল সমগ্র জনসংখ্যার 1%। তো 1561 সালে পৈসের চুক্তির মাধ্যমে রাজা গির্জার অভ্যন্তরীণ শাসনে হস্তক্ষেপ করতে পারতেন না এবং গির্জার ভূসম্পত্তির উপর রাজা কোনো কর ধার্য করতে পারতেন না। তোমরা যখন ফরাসি বিপ্লবের পূর্ববর্তী অর্থনৈতিক অবস্থা পড়েছো তখন অবশ্যই দেখেছো যে প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায় কিন্তু রীতিমতো কর দিত না, যাজকরা তো কর দিতই না। গির্জার অধীনে অনেক সম্পদ ছিল, সেখান থেকে অনেক আয় হতো, কিন্তু সেই আয়ের উপর রাষ্ট্র কোনো কর পেত না। তো এইসব কারণেই কিন্তু ফ্রান্সে গির্জা স্বয়ংসম্পূর্ণ সংগঠনে পরিণত হয়। যাজকরা এতই প্রভাবশালী হয়ে উঠেছিল যে অনেক ক্ষেত্রে রাজার কর্মকর্তারাও তাদের কাছে অসহায় হয়ে পড়েছিল। তো যাজকদের এ প্রভাব ফরাসি রাজতন্ত্রের জন্য শুভ ছিল না। অভিজাতদের প্রভাব নিয়ে কিছুটা কথা বলতে চাই। অভিজাতরা ছিল দ্বিতীয় সম্প্রদায়, সর্বাপেক্ষা সুবিধা ভোগকারী। রাজা নিজেও ছিলেন অভিজাতদের অন্তর্ভুক্ত। সমগ্র জনসংখ্যার 3% ছিল অভিজাত। তো ফ্রান্সে তখন রাজার উপর অভিজাতরা একটা প্রভাব বিস্তার করত। ফ্রান্সের অভিজাত শ্রেণী রাষ্ট্র পরিচালনার নানা ক্ষেত্রে রাজার উপর অনৈতিকভাবে এই প্রভাব বিস্তার করত। ফ্রান্সের প্রদেশগুলোতে রাজার কোনো আদেশ অভিজাতদের সম্মতি ছাড়া কার্যকর করা হতো না, কার্যকর করা যেতও না। তো ফ্রান্সের 12টি পার্লামেন্টের বিচারকরা ছিলেন অভিজাত শ্রেণী। এর ফলে অভিজাত শ্রেণীর বিরুদ্ধে রাজার কোনো আইন কার্যকর করা যায়নি। প্যারিসের পার্লামেন্টের অভিজাত বিচারপতিরা এতটাই শক্তিশালী ছিলেন যে মন্ত্রী টুর্গোর প্রস্তাবিত মৌলিক সংস্কার ব্যবস্থাগুলোকে সে সময় কার্যকর করা যায়নি। সুপ্রিয় শিক্ষার্থী, একটা দীর্ঘ সময় ধরে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীকে পড়াচ্ছি। তোমাদের পরীক্ষার খাতা আমি দেখি। তো পরীক্ষার খাতায় অনেক সময় তোমাদের মধ্যে এই সাম্য, মৈত্রী, স্বাধীনতা কোন বিপ্লবের আদর্শ এটা নিয়ে কনফিউশনের সৃষ্টি হয়, যে ফরাসি বিপ্লব নাকি বলশেবিক বিপ্লব। তো এই বিষয়টা তোমরা অবশ্যই কনফিউশন রাখবে না এই বিষয়টায়। তো ফরাসি বিপ্লবের মূল মন্ত্র হচ্ছে এই সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। 17
'89 সালের ফরাসি বিপ্লব কিন্তু বিশ্বের ইতিহাসে প্রধান মাইলফলকগুলোর অন্যতম। সাম্য, মৈত্রী, স্বাধীনতার মূলমন্ত্র নিয়ে সংঘটিত এই ফরাসি বিপ্লব পুরাতন সমাজ এবং শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়ে এক নতুন যুগের সূচনা করেছিল এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনীতিতে প্রভাব ফেলেছিল এই বিপ্লব। আজ এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করব এই বিষয়গুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। অনুধাবনমূলক প্রশ্ন সহ জ্ঞান প্রয়োগ বিশ্লেষণের প্রশ্নে এই বিষয়গুলো তোমাদের অনেক সাহায্য করবে। পরবর্তী সেশনে ফরাসি বিপ্লব নিয়ে আমি আরেকটি সেশন নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।